আচ্ছা, আমরা তো প্রতিদিন টাকা ব্যবহার করি, তাই না? কয়েন, নোট। কিন্তু টাকা কি আসলেই শুধু এই জিনিসগুলো? না, এর পেছনের গল্পটা কিন্তু অনেক গভীর। চলুন আজ আমরা টাকার সেই অবিশ্বাস্য ৫,০০০ বছরের ইতিহাসে একটা ডুব দিই। এটা এমন এক প্রযুক্তির গল্প যা বলা যায় আমাদের সভ্যতাকে হাজার হাজার বছর ধরে চালিত করে আসছে। প্রশ্নটা শুনতে একদম সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন তো, এক টুকরো কাগজ বা একটা ডিজিটাল নম্বরের কেন কোনো মূল্য থাকে? এর উত্তরটা কিন্তু যতটা সহজ ভাবা হচ্ছে তার চেয়ে অনেক বেশি জটিল আর মজার। টাকা শুধু কেনাকাটার একটা মাধ্যম নয়, এর চেয়েও অনেক অনেক বেশি কিছু। তাহলে টাকা যদি শুধু কোনো বস্তু নাই হয়, তাহলে এটা ঠিক কি? এর আসল ভিত্তিটা হলো বিশ্বাস। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, বিশ্বাস। এটা আসলে একটা সামাজিক ব্যবস্থা, যা সময়ের সাথে সাথে মূল্য আর আস্থাকে রেকর্ড করার জন্য তৈরি হয়েছে। মানে এটা কোনো বস্তু নয়, বরং মানুষেরই তৈরি করা একটা শক্তিশালী ধারণা। অর্থনীতির বই খুললেই একটা গল্প প্রায় চোখে পড়ে। ধরুন একজন রুটিওয়ালার জুতো দরকার, তার কাছে আছে শুধু রুটি। এখন তাকে এমন একজন মুচিকে খুঁজে বের করতে হবে যার কিনা ঠিক ওই সময়েই রুটি লাগবে। কি একটা ঝামেলা, তাই না? এই সমস্যাটার একটা গালভরা নামও আছে, ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস বা চাহিদার দ্বৈত মিলন। আর আমাদের এটাই শেখানো হয় যে এই বিরাট সমস্যাটার সমাধান করতেই নাকি টাকার জন্ম হয়েছিল। কিন্তু এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আসে। প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো বলছে এই গল্পটা সম্ভবত সত্যি নয়। প্রাচীন সমাজগুলো বিনিময় প্রথা দিয়ে তাদের লেনদেন শুরুই করেনি। তারা শুরু করেছিল ঋণ আর সামাজিক দায়ের এক জটিল ব্যবস্থা দিয়ে। মানে বার্টার বা বিনিময় প্রথা হতো মূলত অচেনা বা বলতে গেলে শত্রুদের সাথে, নিজেদের কমিউনিটির ভেতরে নয়। তাহলে টাকার আসল উৎসটা আসলে কি? মুদ্রার ঝনঝনানি নয়, বরং ঋণের প্রথম লিখিত হিসাব। চলুন এবার সেই মাটির ফলকের যুগে ফিরে যাওয়া যাক। প্রাচীন সুমেরে টাকা প্রথম এসছিল হিসাবের একক বা ইউনিট অফ অ্যাকাউন্ট হিসাবে। ব্যাপারটা অনেকটা এরকম, রূপা ছিল মূল্যের একটা মাপকাঠি, ঠিক যেমন আমরা আজকাল মিটার বা কিলোগ্রাম ব্যবহার করি। কিন্তু প্রতিদিনের লেনদেন কিন্তু রূপা দিয়ে হতো না, হতো জব দিয়ে। তার মানে পকেটে নিয়ে ঘোরার মতো মুদ্রা হিসেবে ব্যবহারের অনেক আগেই টাকা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা হিসাবে কাজ শুরু করে দিয়েছিল। সুমেরীয়দের বানানো এই মাটির ট্যাবলেটগুলোই ছিল বিশ্বের প্রথম ফিনান্সিয়াল ডেটাবেস। আর এটাই প্রমাণ করে যে টাকা একদম শুরু থেকেই তথ্যের ওপর নির্ভরশীল ছিল। এর আসল কাজ ছিল এটা মনে রাখা যে কে কার কাছে কতটা ঋণী, আর পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল স্রেফ পারস্পরিক বিশ্বাসের ওপর। আচ্ছা, কিন্তু কি হবে যদি এই খতিয়ান বা লেজার কোথাও লেখাই না থাকে? যদি সেটা একটা পুরো কমিউনিটির সম্মিলিত স্মৃতিতে জমা থাকে? এই আইডিয়াটাই আমাদের নিয়ে যাবে মাইক্রোনেশিয়ার ইয়াব দ্বীপপুঞ্জের এক অবিশ্বাস্য গল্পের দিকে। এই গল্পটা শুনলে অবাক হতে হয়, তাই না? এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল জিনিসটা কিন্তু ভৌত বস্তুটা নয়। আসল হলো সেটার মূল্যের ওপর সবার সম্মিলিত বিশ্বাস। ভাবুন তো, ইয়াবদ্বীপের এই রাই পাথরগুলো এত বিশাল আর ভারী ছিল যে ওগুলো নড়ানোই যেত না। তাহলে মালিকানা বদল হতো কিভাবে? খুব সহজ। সবাই মিলে এক জায়গায় হয়ে ঘোষণা দিত, আজ থেকে এই পাথরের মালিক অমুক। আর ব্যাস, সবার স্মৃতিতেই এই তথ্যটার রেকর্ড হয়ে যেত। অনেকটা আজকের দিনের ডিস্ট্রিবিউটেড লেজারের মতো, তাই না? কোনো সেন্ট্রাল সার্ভার নেই, লেজারটা আছে সবার মাথায়। তো প্রশ্নটা হলো, এমন বিশ্বাসভিত্তিক একটা দারুণ ব্যবস্থা থাকতেও পকেটে করে বয়ে বেড়ানোর মতো নগদ টাকার দরকার হলো কেন? চলুন এবার টাকার ইতিহাসের দ্বিতীয় পর্বে ঢোকা যাক, যখন টাকা বিমূর্ত ধারণা থেকে আবার ভৌত বস্তুর রূপ নিল। মুদ্রা বা কয়েনের আবিষ্কার ছিল একটা যুগান্তকারী উদ্ভাবন। এটা লেনদেনের খরচ আর ঝামেলার নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছিল। রাজ্যের শিলমোহর দেওয়া মুদ্রা মানেই হলো তার ওজন আর বিশুদ্ধতার গ্যারান্টি। এর ফলে ব্যবসা বাণিজ্য হয়ে উঠল অনেক অনেক সহজ আর দ্রুত। মজার ব্যাপার হলো, পৃথিবীর দুই প্রান্তে, মানে পশ্চিমে আর পূর্বে, প্রায় একই সময়ে একই সমস্যার কিন্তু ভিন্ন ভিন্ন সমাধান তৈরি হচ্ছিল। লিডিয়ায় যেখানে দামি ধাতুর ওপর জোর দেওয়া হয়েছিল, চীনে সেখানে রোজকার ব্যবহার্য জিনিসপত্রের আকৃতি থেকেই মুদ্রার জন্ম হয়েছিল। এটা মানুষের উদ্ভাবনী ক্ষমতার এক অসাধারণ উদাহরণ, তাই না? কিন্তু ইতিহাস তো স্থির থাকে না, আবারও একটা মোড় নিল। ভৌত পণ্য থেকে অর্থনীতি আবার ঋণ আর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা ব্যবস্থার দিকেই ফিরে এলো। তবে এবার চালকের আসনে ছিল দুটো নতুন শক্তি, ব্যাংক আর রাষ্ট্র। ভাবা যায় একটা সাধারণ রসিদ কিভাবে আজকের ব্যাংক নোট আর পুরো ব্যাংকিং সিস্টেমের জন্ম দিল। ব্যাপারটা সত্যি অসাধারণ। আর এখানেও দেখুন, মূল ভিত্তিটা ছিল সেই স্বর্ণকারের উপর মানুষের বিশ্বাস। বিশ্বাসটা কি? যে চাইলেই রসিদটা দেখিয়ে সোনা ফেরত পাওয়া যাবে। ২০ শতকে, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময়, আমেরিকার উপর অনেক আর্থিক চাপ তৈরি হয়।
খরচ বাড়ছিল, মুদ্রাস্ফীতিও বাড়ছিল, আর এর ফলে আমেরিকার সোনার ভাণ্ডার দ্রুত খালি হতে শুরু করে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নিক্সন এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন যা বিশ্ব অর্থনীতিকে চিরদিনের জন্য বদলে দিল। 1971 সালের পর থেকেই আমরা এই ফিয়াট মানির যুগে বাস করছি। মানে আজকে আমাদের পকেটে যে টাকা বা ব্যাংকে যে ব্যালেন্স, তার মূল্য কোনো সোনা বা রূপার ওপর নির্ভর করে না। এর মূল্য নির্ভর করে শুধুমাত্র সরকারের স্থিতিশীলতা আর তার নীতির ওপর। এটা হলো বিশ্বাসের এক নতুন রূপ, যেখানে আমরা ভরসা করি রাষ্ট্রের ওপর। টাকাকে একবার তার ভৌত রূপ থেকে মুক্ত করার পর এটা যে তথ্যে পরিণত হবে তা ছিল শুধু সময়ের অপেক্ষা। টাকা হয়ে উঠল পুরোপুরি ডিজিটাল। এইসব উদ্ভাবনগুলো টাকাকে ধীরে ধীরে ডেটায় রূপান্তরিত করেছে, যা কয়েকটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান ম্যানেজ করত। টাকা হয়ে উঠল আরও দ্রুত, আরও কার্যকর, আর আগের চেয়েও অনেক বেশি বিমূর্ত। মানে আমাদের হাত থেকে বেরিয়ে এটা চলে গেল কম্পিউটার সার্ভারের জগতে। কিন্তু ডিজিটাল যুগে একটা নতুন আর খুব মৌলিক চ্যালেঞ্জ সামনে চলে এলো। কিভাবে এটা নিশ্চিত করা যায় যে একটা ডিজিটাল টাকা একবারই খরচ হচ্ছে, ফটোকপির মতো বারবার নয়? এই ডাবল স্পেন্ডিং সমস্যার সমাধান ছাড়া কোনো বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা তৈরি করা সম্ভবই ছিল না, কারণ সমাধান না থাকলে তো যে কেউ ডিজিটাল টাকা কপি করে ধনী হয়ে যেতে পারত। 2008 সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের ঠিক মাঝখানে সাতোশি নাকামোতো নামের এক রহস্যময় উদ্ভাবক এই ডাবল স্পেন্ডিং সমস্যার এক যুগান্তকারী সমাধান নিয়ে এলেন। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো এমন এক ডিজিটাল সম্পদ তৈরি হল যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। এটা ছিল টাকার ইতিহাসে একটা বিপ্লবী মুহূর্ত। তাহলে এই যে 5000 বছরের লম্বা একটা যাত্রা আমরা দেখলাম, এর শেষে এসে আমরা এখন কোথায় দাঁড়িয়ে, আর আমাদের ভবিষ্যৎই বা কোন দিকে যাচ্ছে? এই টেবিলটা আমাদের পুরো যাত্রাকে এক নজরে দেখিয়ে দিচ্ছে। একবার দেখুন, এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে কিভাবে টাকার ইতিহাস ভৌত পণ্য আর সামাজিক ঋণের মধ্যে বারবার পেন্ডুলামের মতো দুলেছে, আর প্রত্যেকটা যুগ বিশ্বাসের এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। আজকে আমাদের সামনে বেশ কয়েকটা বিকল্প আছে। প্রকৃতি থেকে পাওয়া সোনা, সরকার চালিত ফিয়াট টাকা আর গণিত ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি। প্রত্যেকটার ভিত্তি আর বৈশিষ্ট্য কিন্তু একদম আলাদা। ভবিষ্যতের আর্থিক ব্যবস্থা হয়তো এগুলোর কোনো একটা হবে, অথবা সবগুলোর এক অদ্ভুত মিশ্রণও হতে পারে। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, 5000 বছর ধরে টাকা আমাদের সম্মিলিত ঋণ আর বিশ্বাসের একটা খতিয়ান হয়ে থেকেছে। আমরা যখন কাদামাটির খতিয়ান থেকে কোডের খতিয়ানে চলে এসেছি, তখন এর পরের অধ্যায়টা কে লিখবে? প্রযুক্তিবিদরা, সরকার নাকি সাধারণ মানুষ? উত্তরটা একমাত্র সময় দিতে পারবে।